এখনো শেখ হাসিনা সারা দিন পরিশ্রম করে একেবারে তৃণমূলে তার নেতা কর্মীদের সঙ্গে কথা বলে তাদের উজ্জীবিত করছেন, আশ্বস্ত করছেন, এবং তিনি বারবার বলছেন আমি আসব, এই অন্যায় অপরাধ দুর্নীতি যারা করছেন তাদের বিচার হবে। শেখ হাসিনার কণ্ঠস্বরের ভিতরে কোথাও কোনো দুর্বলতা নাই, এত দৃঢ়তা, তার আত্মবিশ্বাস। এই আত্মবিশ্বাসের নিশ্চয়ই ভিত্তি আছে। তিনি বলেছেন বাংলার মানুষ আমাকে ভালোবাসে, এই বাংলার মানুষের ভালোবাসাকে সম্বল করে আমি দেশে ফিরব। গ্রাম থেকে শুরু করে রাজধানী পর্যন্ত এই পরিস্থিতি এখন বিস্তার লাভ করছে। যে কোনো সময় একটা বিস্ফোরণ ঘটে যাওয়া, আন্দোলনের নামে সরাসরি মারমুখী অবস্থাটা চূড়ান্তভাবে সংঘাতে পরিণত হবে, এমনটাই রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা। আর জামাতের একজন সহকারী সেক্রেটারি জেনারেল তিনি হুমকি দিয়ে বলেছেন যারাই পিআর পদ্ধতিতে বিশ্বাস করবে না তাদের পরিণতি, আওয়ামী লীগ ইঙ্গিত করে বলেছেন তাদের পরিণতি সেরকমই হবে। অর্থাৎ কড়াকড়ি বিএনপিকে হুমকি দিয়েছেন। কিন্তু জামাতের এই বর্তমান কর্মসূচিতে বিএনপির কি স্বপ্নভঙ্গ হচ্ছে? এবং সেখানে তাদের যে বক্তব্য খুব ভয়াবহ হুঙ্কারজনক বক্তব্য, এই বক্তব্যকে কিভাবে মোকাবেলা করবে বিএনপি? বিএনপির এক সময়ের সহযোগী জামাত ইসলাম আরো 6টি দল নিয়ে, অর্থাৎ 7টি দল নিয়ে রাস্তায় নেমেছে এবং তাদের চ্যালেঞ্জ ডক্টর ইউনূসকে না, তাদের চ্যালেঞ্জ বিএনপিকে। তারা চান পিআর পদ্ধতিতে, অর্থাৎ সংখ্যা অনুপাতে জাতীয় সংসদ সদস্য নির্ধারণ করতে হবে। আর বিএনপি বলেন না, সাধারণ যে প্রক্রিয়া ভোট হয় সেই প্রক্রিয়ায় ভোট হতে হবে। এর সঙ্গে ওই যে ইসলামিক দলগুলো, ইসলাম নামধারী দলগুলো, জামাত ইসলাম, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন এবং আরো 5টি, মোট 7টি সংগঠন নেমেছে। এখানে আরো 5টি সংগঠন তাদের সঙ্গে ঐক্যবদ্ধ আন্দোলনে নামার কথা ছিল, হয়তো তারাও নেমে যেতে পারে। তাহলে বিএনপি এখন কি করবে? বিবিসি বাংলার একটা ইন্টারভিউতে বিএনপি নেতারা বলেছেন তারা কোনোভাবেই এই পিআর নামক পদ্ধতির সঙ্গে একমত না, অর্থাৎ কড়াকড়ি বিএনপিকে হুমকি দিয়েছেন। আবার ছোট ছোট দল তারা এখন অনিশ্চয়তায় হাবুডাবু খাচ্ছে। যেসব দলগুলো প্রেস ক্লাবের সামনে ব্যানার নিয়ে রাতে টেলিভিশন টক শোতে অনেক উচ্চবাচ্য করতেন শেখ হাসিনার বিরুদ্ধে, তারা এখন একুল ওকুল দকুল হারানো অবস্থা। তারা কোনো ভবিষ্যৎ দেখছেন না তাদের দলের জন্য বা তাদের রাজনীতির জন্য। তাহলে কি হতে যাচ্ছে? জামাত ইসলামী মনে করে ডাকসু এবং জাকসুর নির্বাচনের পরে যে তারা ইসলামী ধাঁচের আন্দোলনের মধ্য থেকে তারা সরকার গঠন করতে পারবে। সেই ক্ষেত্রে তাদের দৃষ্টিতে লুটপাট করা, স্বৈরাচার, ঘাট দখল করা, গরুর হাট দখল করা, গ্রামগঞ্জে মব সৃষ্টি করা বিএনপিকে তাদের আদৌ কোনো প্রয়োজন নেই। আর বিএনপির ধারণা হয়েছিল যে আওয়ামী লীগকে সরিয়ে দেওয়ার পরে তারাই তো প্রধান দল, তাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করারও তার কেউ নাই। আর জামাত তো তাদের সঙ্গে থাকে, জামাতকে সিটে ফোটা কিছু শেয়ার দিলেই যথেষ্ট হয়ে যাবে, আর ছোটখাটো দলকে 1-2 আসন দিলে হয়ে যাবে। কিন্তু জামাতের এই বর্তমান কর্মসূচিতে বিএনপির কি স্বপ্নভঙ্গ হচ্ছে, নাকি এখনো বিএনপি মনে করে যে জামাত শেষ পর্যন্ত তাদের সঙ্গেই থাকবে? বিএনপির একাধিক নেতার সঙ্গে আমি কথা বলেছি, তারা নিশ্চিত করে কিছুই বলতে পারছেন না। তারা তাকিয়ে আছেন লন্ডনের দিকে। লন্ডন থেকে কোনো চূড়ান্ত বার্তা যাচ্ছে না। আর জামাত এতটা আত্মবিশ্বাসী, তারা মনে করে বিএনপির আদৌ কোনো প্রয়োজন নাই। বিএনপি এতটা ইমেজ সংকটে আছে, তাদের অতীত এমন যে কোনোভাবেই তাদেরকে আর মানুষ পছন্দ করবে না, বরং একটা স্বচ্ছ সৎ রাজনীতি, এটার কারণে বিএনপি পরিবর্তে জামাত এবং জামাতের নেতৃত্বাধীন জোটকেই মানুষ ভোট দেবে। বিএনপি তো ছেড়ে দেওয়ার কথা না। তাহলে কি রাজপথে বিএনপিও তাদের মোকাবেলা করবে? যেহেতু আলোচনা টেবিল ত্যাগ করে বা আলোচনা টেবিলের পাশাপাশি রাস্তায় নেমে গেছে জামাত ইসলামী এবং তাদের সহযোগী অন্যান্য দলগুলি, এবং সেখানে তাদের যে বক্তব্য খুব ভয়াবহ হুঙ্কারজনক বক্তব্য, এই বক্তব্যকে কিভাবে মোকাবেলা করবে বিএনপি? বিশ্ববিদ্যালয়ের 2টি ছাত্র সংসদ নির্বাচনে বেশ হতাশায় বিএনপির যুব সম্প্রদায়, তরুণ সম্প্রদায়। এই অবস্থায় বিএনপিকে জামাত এবং তার সহযোগীদের মোকাবেলা করতে রাস্তায় না নামা ছাড়া কোনো বিকল্প নাই। তাহলে রাস্তায় নেমে কি হবে? সংঘাতের মুখোমুখি। সেই সংঘাতে যে মারমুখী জঙ্গি স্টাইলের ইসলামী জোটগুলি
তাদের সঙ্গে কতটা কুলিয়ে উঠতে পারবেন বিএনপি? গ্রাম থেকে শুরু করে রাজধানী পর্যন্ত এই পরিস্থিতি এখন বিস্তার লাভ করছে। যে কোনো সময় একটা বিস্ফোরণ ঘটে যাওয়া, আন্দোলনের নামে সরাসরি মারমুখী অবস্থাটা চূড়ান্তভাবে সংঘাতে পরিণত হবে, এমনটাই রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা। এবং তারা তাদের অতীতের বিভিন্ন কর্মকাণ্ডকে পর্যালোচনা করে এই ধারণার কথা বলেছেন। এদিকে ইউনূস বিএনপি, জামাত, এনসিপির 3 নেতাকে বডিগার্ড অথবা পাহারাদার হিসাবে বা নিজেকে আত্মরক্ষার জন্য নিউ ইয়র্ক সফরের সঙ্গী করেছেন। সেটা নিয়ে হাস্যরসিকতা হচ্ছে যে গ্যালারিতে বসে ফুটবলের খেলা দেখার মতো এই 3 দলের 3 নেতা এবং এক দলের আরো একজন, এরা ইউনূসের সঙ্গে, ইউনূসের কর্মচারীর মতো তার সফর সঙ্গী হয়ে যাওয়াটাকে হাস্যকর মনে করছে। ছাত্র দলের একজন সাবেক নেতা, গুরুত্বপূর্ণ শীর্ষ পদে ছিলেন, তিনি বলছেন এটা কি আমাদের দল ন্যূনতম বোঝে না যে আমরা ইউনূসের চামচা হয়ে, ইউনূসের সফর সঙ্গী হয়ে যাব? আমাদের স্ট্যাটাসটা কোথায় চলে গেল? এনসিপির অসুস্থ নেতা, তিনি বলছেন আমরা ইউনূসকে পাহারা দিচ্ছি কারণ ইউনূস আমাদের থেকে বিচ্ছিন্ন হয়ে যেতে না পারে, আমরাই তো তাকে বসিয়েছি। জামাতের এক নেতা বলেছেন আমাদের কৌশলগত কারণেই আমরা ইউনূসকে আর কোথাও আলাদা কোনো কর্মসূচিতে যেতে দেব না। তাহলে কেউ কাউকে বিশ্বাস করছেন না। আর দেশের অভ্যন্তরে থাকা ছোট ছোট দল যারা টক শো, প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠান করেন, তাদের নাকি এখন আর ডাকাডাকি হচ্ছে না। তারা ইউনূসের আগমনকে শুভেচ্ছা স্বাগতম দিয়ে একটা মহান ব্যক্তি আসছে, দেশকে একেবারে সয়লাভ করে দেবে, দেশকে সোনার রাষ্ট্রে কায়েম করে দেবে, সুইজারল্যান্ড, সিঙ্গাপুর করে দেবে, এমন লম্বা লম্বা কথা বলছিলেন। তারাই এখন বলছেন যে একটা ভণ্ড, একটা প্রতারক, একটা স্বার্থান্বেষী লোক। প্রিয় দর্শক শ্রোতা, বিএনপি ক্ষমতায় যাবার জন্য এত ব্যাকুল যে তারা আর কারো কথা শুনতে রাজি না। তাদের ভিতর ভয় আছে, যদি পিআর পদ্ধতি হয়, আওয়ামী লীগ নির্বাচনে যদি না থাকে, তাহলে পিআর পদ্ধতিতে জামাত এবং তার সহযোগীরা বেশিরভাগ ভোট পেয়ে ফেললে বিএনপির ক্ষমতায় যাওয়া সম্ভব হবে না, অথবা জোট করতে বাধ্য করবে। আর জোট করতে বাধ্য করলে এমন সব শর্তের ভিতরে তাদের নিয়ে যেতে চাইবে যে বিএনপি আর নিজের মতো করে রাষ্ট্র পরিচালনা করতে পারবে না। অন্যদিকে জামাত সহ অন্যান্যরা এবং এনসিপি তারা মনে করে যদি বিএনপি ক্ষমতায় যায় তাহলে তাদের কথিত জুলাই সনদ এটা আর আইনে রূপান্তরিত হবে না। ফলে এটাকে আইনে রূপান্তরিত করতে হলে এবং আওয়ামী লীগের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হলে, আওয়ামী লীগের লোকদের সাজা নিশ্চিত করতে গেলে তাদেরই ক্ষমতায় যাওয়া দরকার। কারণ তাদের একটা প্রতিহিংসাও রয়েছে সেক্ষেত্রে। কারণ শেখ হাসিনা সরকার আমলে যে সকল যুদ্ধ অপরাধীদের বিচার হয়েছে, সেই বিচার কার্যক্রমে যাদের সাজা হয়েছে, সাজা কার্যকর হয়েছে, তাদের সন্তানরা, তাদের দলের অনুসারীরা এখন মনে করেন যে প্রতিশোধ নেওয়ার এটাই উপযুক্ত সময়, তড়িঘড়ি করে নির্বাচনের পূর্বে সবটা শেষ হবে না, অথবা আমাদের ক্ষমতায় গিয়ে ধীরে সুস্থে সমস্ত ঘটনার প্রতিশোধ নিতে হবে এবং স্থায়ীভাবে তাদের আসন দখল করতে হবে, যাতে আর আওয়ামী লীগ বা আওয়ামী লীগের সহযোগী 14 দল অথবা মুক্তিযুদ্ধের পক্ষের আর কেউ ক্ষমতায় আসতে না পারে। এই দৃঢ়তার সঙ্গে জামাত এবং তাদের সহযোগীরা। আর বিএনপি 16 বছর ক্ষমতার বাইরে, অনেক কষ্ট তাদের মনে। তারেক রহমানকে প্রধানমন্ত্রী করা এখন সময়ের ব্যাপার। সম্ভব হলে বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রপতি, তারেক রহমানকে প্রধানমন্ত্রী, এমন ফর্মুলা তো বিদেশে থাকা বিএনপির অনলাইন অ্যাক্টিভিস্টরা যেটা দিয়েছিলেন সেটা তারা গোপনে মনের ভিতরে লালন করে রাখছে। সে স্বপ্নটাও তাদের ভিতরে আছে। এই স্বপ্ন ভঙ্গ হতে দিতে চায় না। নির্ঝরের স্বপ্ন ভঙ্গের মতো এখন স্বপ্ন ভঙ্গের মুখোমুখি ইসলামী জোট এবং বিএনপি এবং বিএনপির যারা বুদ্ধিদাতা। এর মাঝে নতুন ফর্মুলা দিয়েছেন অনলাইন অ্যাক্টিভিস্ট একজনে, তিনি আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান নেতৃত্বে আর একটা রাজনৈতিক ধারা তৈরি করবেন, এমন ভাবে ত্রিধারায় বিভক্ত আওয়ামী বিরোধী শিবির। অন্যদিকে আওয়ামী লীগ 1 বছর তারা অপেক্ষা করেছে। আওয়ামী লীগের একাধিক নেতার বক্তব্য, আমাদের বিরুদ্ধে নানা অভিযোগ ছিল, অনেকদিন আমরা ক্ষমতায় ছিলাম, আমরা বলেছি যে দেশের অবকাঠামোগত যে উন্নয়ন হয়েছে, দরিদ্রতা দূর করেছি, ধনী দরিদ্রের বৈষম্য দূর করেছি, শহর নগরের পাশাপাশি গ্রাম অঞ্চলকে উন্নত করেছি, মানুষের কল্যাণে অনেক কিছু করেছি। এত তো সত্য আমাদের অনেক ত্রুটি বিচ্যুতি ছিল, সেই সব ত্রুটি বিচ্যুতির কারণে যারা আমাদের উপর কষ্ট পেয়েছিলেন আমরা অপেক্ষা করেছি। নতুন স্বপ্ন যারা দেখিয়েছেন তারা কি দিতে পারেন মানুষ দেখুক। আওয়ামী লীগের 2 জন গুরুত্বপূর্ণ নেতার মতামত নিয়েছি। তাদের বক্তব্য, এই 1 বছরে মানুষের মোহভঙ্গ হয়েছে। এখন যারা সারাদিন টেলিভিশনে, পত্রিকায়, সেমিনার, সিম্পোজিয়ামে শেখ হাসিনার 14 পুরুষের বিরুদ্ধে কথা বলতেন, আওয়ামী লীগের শাসনের বিরুদ্ধে কথা বলতেন, তারা এখন বলছেন আওয়ামী লীগে ভালো ছিল, শেখ হাসিনাই ভালো ছিল। রাস্তাঘাটের লোকরা
গরিব, কৃষক, শ্রমিক, রিক্সাওয়ালা, ফুটপাতের দোকানদার, তারা বলতেছেন শেখ হাসিনাই ভালো ছিল। আমরা মনে করি শেখ হাসিনা ছাড়া এই দেশকে নিয়ন্ত্রণ করা, এই দেশকে শাসন করা বা এই দেশের মানুষের সুখ নিশ্চিত করা, দেশের ডেভেলপমেন্টকে ইনশিওর করা, পদ্মা সেতু, মেট্রো রেল, থার্ড টার্মিনাল, কর্ণফুলী টানেল সহ এই জাতীয় কর্মসূচি এদেশের ইতিহাসে কেউ স্বপ্নেও কল্পনা করেনি। বাস্তবায়ন তো অনেক দূরের কথা, স্বপ্নেও কল্পনা করতে পারেনি। তারা মনে করেন যে শেখ হাসিনা আসলে আবার উন্নয়নের ধারা অব্যাহত থাকবে। দর্শক শ্রোতা, আপনারা কি জানেন ৩৫ লক্ষ মানুষ নতুন করে বেকার হয়ে গেছে। অনেক বড় দেশ আছে, তারা ইচ্ছা করলে কাউকে ক্ষমতার থেকে সরিয়েও দিতে পারেন। আজ বাংলাদেশের গণমাধ্যমে যারা কথা বলেন তারা বলছেন তাহলে তো শেখ হাসিনাই সঠিক বলেছিল। এখন তাদের ঘুম ভেঙেছে, কিন্তু বড্ড দেরি হয়ে গেছে। তবে শেখ হাসিনা দৃঢ়চেতা মানুষ, দূরদৃষ্টি রাখা মানুষ। তার রাজনৈতিক অভিজ্ঞতা, এক আওয়ামী লীগেই তো সে 40 বছরের ঊর্ধ্বে সভাপতির দায়িত্ব পালন করছেন। তিনি ছাত্র রাজনীতি করে আসছেন। রাজনীতির কেরিয়ার যদি হিসাব করা হয় তার ছাত্র জীবন থেকে, তাহলে ভারত উপমহাদেশে না, পৃথিবীতে তার চেয়ে বেশি সময় রাজনীতিতে সম্পৃক্ত, অভিজ্ঞতালব্ধ কোনো লিডারশিপ আর নাই। এখনো শেখ হাসিনা সারা দিন পরিশ্রম করে একেবারে তৃণমূলে তার নেতা কর্মীদের সঙ্গে কথা বলে তাদের উজ্জীবিত করছেন, আশ্বস্ত করছেন, এবং তিনি বারবার বলছেন আমি আসব, এই অন্যায়, অপরাধ, দুর্নীতি যারা করছেন তাদের বিচার হবে। শেখ হাসিনার কণ্ঠস্বরের ভিতরে কোথাও কোনো দুর্বলতা নাই, এত দৃঢ়তা, তার আত্মবিশ্বাস। এই আত্মবিশ্বাসের নিশ্চয়ই ভিত্তি আছে। তিনি বলেছেন বাংলার মানুষ আমাকে ভালোবাসে, এই বাংলার মানুষের ভালোবাসাকে সম্বল করে আমি দেশে ফিরব। তাহলে আওয়ামী লীগ যদি ফেরে আর তাকে যদি প্রতিরোধ করতে চায় আওয়ামী লীগ বিরোধীরা, সেখানে একটা সংঘাত অনিবার্য। আবার বর্তমানে বিএনপি এবং তার সহযোগী, একসময় সহযোগীদের সংঘাত, বিদেশের সঙ্গে সম্পর্কের অবনতির কারণে সেই সব দেশের সঙ্গে কূটনৈতিক সংঘাত, অন্যান্য সংঘাতের সম্ভাবনা আছে। অসহায় হয়ে পড়া মানুষ যখন অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসার, শিক্ষার সুযোগ পাবে না, তাদের সঙ্গে রাষ্ট্রযন্ত্রের সংঘাত, চতুর্মুখী সংঘাতের মুখোমুখি বাংলাদেশ। সুন্দর করে সাজানো একটি উন্নয়নের রোল মডেলের বাংলাদেশ এখন ধ্বংসের দ্বার প্রান্তে। আমার মনে হয় এই ভয়ঙ্কর সংঘাতে লিপ্ত হবে বিএনপি এবং তার একসময়ের মিত্ররা। মানুষ বেছে নেবে তাদের পরীক্ষিত আপনজন আওয়ামী লীগকেই। আওয়ামী লীগকে দমন করতে অন্য কোনো উপায়ে কিছু করতে না পেরে মরিয়া হয়ে ওঠা ইউনূস সরকার এখন পুলিশকে ঘুষ বাণিজ্যে উৎসাহিত করার পদক্ষেপ গ্রহণ করেছে। এই ঘটনাটি প্রচন্ডভাবে হাস্যরসের সৃষ্টি করেছে। সুধীজন, নেটিজনদের ভিতরে চরম বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। উদ্ভট, অকল্পনীয় সিদ্ধান্ত নিয়ে আওয়ামী লীগ দমন করা যায়, এ প্রশ্ন এখন আওয়ামী লীগ বিরোধী রাজনীতি যারা করেন তাদের কাছেও সে বিষয় নিয়ে আজ কথা বলতে চাই। ঢাকার মেট্রোপলিটন পুলিশ কমিশনার, যিনি চাকরি থেকে অযোগ্য হয়ে গেছেন বহু পূর্বে, বাড়ির থেকে এনে তাকে বসিয়ে দেওয়া হয়েছে। একইভাবে পুলিশের ইন্সপেক্টর জেনারেল, অবসরে যাওয়া মানুষকে এনে বসিয়ে দেওয়া হয়েছে, কারণ পুলিশ ডিপার্টমেন্টের যত অফিসার আছে কারোর প্রতি আর এই ইউনূস সরকারের কোনো আস্থা নাই। ইউনূস সরকার তো সরকার না, মূলত এর ভিতরে থাকা জামাত, বিএনপি এবং অতি তরুণ এনসিপি, তারা কেউ আস্থা রাখতে পারেননি। তো যে ঘটনাটা নিয়ে কথা বলতে চাচ্ছিলাম, একটা অ্যানাউন্সমেন্ট দেওয়া হয়েছে আওয়ামী লীগের বা আওয়ামী লীগের সহযোগী সংগঠনের মিছিল থেকে কাউকে ধরতে পারলে ৫,০০০ টাকা পুরস্কার দেওয়া হবে। এ ঘটনায় কিছু অসাধু, অসৎ পুলিশের সদস্যরা খুবই উৎসাহিত হয়েছেন। আবার যাদের ন্যূনতম বিবেচনা আছে তারা বলেছেন যে আমরা কি করতে পারি। ৩,৬১,০০০ লোককে গ্রেপ্তার করে কারাগারে পুড়িয়ে রাখা হয়েছে। কারাগারের ধারণ শক্তি হচ্ছে ৪২,০০০ সামথিং, অর্থাৎ ধরে নিন ৪৩,০০০। সেখানে যদি ৩,৬০,০০০ গ্রেপ্তার করা হয় তাহলে বাকিদের নিয়ে রাখবে কোথায়? এরপরও গ্রেপ্তার জন্য উৎসাহিত করতে বলা হচ্ছে গ্রেপ্তার করতে পারলেই জনপ্রতি ৫,০০০ টাকা পুরস্কার। একজন পুলিশের রিটায়ার্ড ডেপুটি ইন্সপেক্টর জেনারেল, খুবই একসময় দক্ষ পুলিশ কর্মকর্তা ছিলেন, তার সঙ্গে বিষয়টা নিয়ে আমি আলাপ করলাম। এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কাজ করেছেন অবসরপ্রাপ্ত একজন কর্মকর্তা, যিনি এটা সংশ্লিষ্ট ছিলেন। তিনি বললেন যদি তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী কেউ হয়, যার ইন্টারন্যাশনালি ওয়ান্টেড লেভেলের হয়,
জঙ্গি অথবা ভয়ঙ্কর প্রকৃতির, কেবলমাত্র সে দেশ ছেড়ে চলে যেতে পারে, সে বাইরে থাকলে ভয়ঙ্কর ঘটনা ঘটাতে পারে, তাকে ধরার জন্য অনেক সময় পুরস্কার ঘোষণা করা হয়। কিন্তু দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল, যে দলটির নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে, সেই দলের নেতাকর্মীদেরকে গ্রেপ্তার করার জন্য এভাবে পুরস্কার ঘোষণার ভিতর থেকে সরকার যে সত্যি সত্যি দেউলিয়া হয়ে পড়েছে, একে নির্বোধের জগতে আছে, বোধ বিবেচনা সব বিসর্জন দিয়েছে, সেটাই ওই পুলিশ কর্মকর্তার অভিমত। এমনিতেই সারা বাংলাদেশে যে পরিমাণ মামলা হয়েছে, অভিযোগে দায়ের করা মামলার ভিকটিম যিনি মারা গেছেন, তিনি বের হয়ে এসে বলছেন আমি মরি নাই, আমি জীবিত, আমি জীবিত। এ হচ্ছে মামলা। তো এই মামলায় আবার নিচে লেখা থাকে অজ্ঞাতনামা আরো অনেকে। এখন যে মানুষটি মামলার কপি পান, তিনি দেখেন যে তার নাম মামলায় নাই, তাকে গ্রেপ্তার করে নিয়ে থানায় বলা হয় যে অজ্ঞাতনামা, তুমি অজ্ঞাতদের ভিতর একজন। বলে আমার নামই তো এখানে নাই, সে কারণেই তুমি অজ্ঞাতনামা। আর এই যে নতুন যে ঘোষণাটা দিল, এই ঘোষণাটায় বাণিজ্য এরকম করে দেওয়া হলো, মিছিল করার দরকার নাই। বলবে যে আমরা খবর পেয়েছি এখানে একটা মিছিল হয়েছে, তুমি সেই মিছিলে ছিলা, আর কে কে ছিল বলো। এভাবে গণহারে থানায় ধরে আনার পরে চুক্তি হবে, লেনদেন হবে। সেই লেনদেনের ভিতর থেকে যে পরিমাণ টাকা আদায় হবে, তারপর ছোট একটা মামলা দিয়ে তাকে চালান করে দেওয়া হবে কোর্টে, বলা হবে ধরা হয়েছে, তাকে কোর্টে পাঠিয়ে দেওয়া হয়েছে, সরকার টাকা পাবে। আর ওই যে বড় মামলায় দেওয়া হলো না, এজন্য আলাদা টাকা। আর যারা একটু আত্মসম্মান বা একটু সচ্ছল, তাদের বলা হবে তোমাকে তো সন্ত্রাস দমন আইনের মামলায় দেওয়া হবে। আর সন্ত্রাস দমন আইনের মামলায় তোমার কোথাও জামিন হবে না, বছরের পর বছর তোমাকে জেলে থাকতে হবে। কাজে তুমি দেখো সমঝোতা করবা কিনা। তার কাছে 2 লাখ, 4 লাখ, 5 লাখ, 10 লাখ, 20 লাখ, যে যে পরিমাণে, সেই পরিমাণে টাকা আদায় করে এই গ্রেপ্তার বাণিজ্যটা আরো জোরালো করার ব্যবস্থা করে দিলেন ওনারা। আমার জানা মতে একজন কর্মকর্তার কাছ থেকে প্রতিনিয়ত পুলিশ টাকা নেন, আর ওই যে এনসিপির লোকরা, জামাতের লোকরা টাকা নেন। কি বলে? আপনি আগের সরকারের সঙ্গে ছিলেন, কারণ আগের সরকারের মন্ত্রী এমপিদের সঙ্গে আপনার অনেক ছবি আছে, এই সেই ছবি, এটা দিয়ে আপনাকে গ্রেপ্তার করিয়ে দেব। এখন এই ভদ্রলোক গ্রেপ্তার হলেই তো সাসপেন্ড হয়ে যাবেন। ফলে তার ওয়াইফের অলংকার বিক্রি করে, ধার করে, ব্যাংক থেকে লোন করেও তিনি এখন তার গ্রেপ্তার ঠেকাচ্ছেন। এই গ্রেপ্তার তিনি কতদিন ঠেকাতে পারবেন তা অনিশ্চিত। হয়তো একসময় তাকে সারেন্ডার করে বলতে হবে, ভাই আমি আর দিতে পারছি না, এখন যা হবার আমার হয়ে যাক। এখন বাংলাদেশে আওয়ামী লীগের লোকের সংখ্যা পরিসংখ্যান অনুযায়ী যদি 1/3 ধরি, তাহলে 6 কোটি। 6 কোটি লোককে গ্রেপ্তারের একটা লাইসেন্স দিয়ে দিল ডক্টর মোহাম্মদ ইউনুস। অর্থাৎ যাকে যেখান থেকে ধরবে, আর পুলিশ যেটা বলবে সেটাই তো বেদভাগ্য, সেটাই তো বাইবেল। যে পুলিশ কি আর মিথ্যা বলছে? পুলিশ বলছে তুই মিছিল করতেছিলা, আর মিছিল না হলে বলবে মিছিলের প্রস্তুতি নিতেছিল। অথবা এমন একটি জায়গায় মিছিল দেখানো হবে, আশপাশে কোনো লোক নাই, বলে ওই জায়গায় মিছিল করেছিল, আমরা খুঁজে বের করেছি। ঢাকার হাটহাজারীতে একটা মিছিলের পরে সমাজে যাওয়ার পূর্ব মুহূর্তে দীপ্ত কণ্ঠে স্লোগান দিচ্ছেন, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, শেখ হাসিনা আসবে, বাংলাদেশ আসবে। তার সঙ্গে কোর্টে তার কলিগ আইনজীবীরাও স্লোগান দিচ্ছেন একসঙ্গে। বাংলাদেশে প্রায় 73,000 আইনজীবী, এর ভিতরে মেজরিটি আইনজীবী আওয়ামী লীগপন্থী। কতজনকে গ্রেপ্তার করবেন? কত ছাত্র, কত যুবক, কত শিক্ষক, কত সাংবাদিক এভাবে গ্রেপ্তার করে কি সম্ভব? পুলিশের চরিত্র নষ্ট করার জন্য আর নিরীহ মানুষদের হয়রানি করার জন্য সর্বশেষ এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমি পুলিশের একাধিক কর্মকর্তার সঙ্গে আলাপ করেছি, তারা বলছে যে আমার এলাকায় যদি একটা মিছিল হয়, আমাকে নাকি এখানে প্রত্যাহার করে নিয়ে যাবে। আর আপনারা অনেকেই জানেন, একজন ওসির পোস্টিং হতে গেলে তাকে বিপুল পরিমাণে ফুয়েল দিয়ে পোস্টিং নিতে হয় বর্তমানে। এখন পোস্টিং হওয়ার পরে তাকে যদি উইথড্র করে, তখন তার মূলধনও চলে যাবে, বিনিয়োগ সব চলে যাবে। ফলে তাকেও তো ব্যবসা করতে হচ্ছে। আবার জামাত বিএনপির লোকরা যে লিস্ট দিয়ে আসছে, আজ রাতে এদেরকে ধরতে হবে, এদেরকে ধরতে হবে, না ধরা হলে তারা সুযোগ সুবিধা আপনারা পেয়েছেন। আপনাদের চাকরির মেয়াদ, বয়স বাড়ানো হয়েছে, বেতন ডাবল করা হয়েছে। কি সুযোগ সুবিধা শেখ হাসিনা দেয়নি? এই দেশটা স্বাধীন না হলে আপনারা কি করতেন? এই স্বাধীনতাটা তো আওয়ামী লীগের নেতৃত্বে এসেছে। আওয়ামী লীগ সরকার ছিল পুলিশ বান্ধব সরকার, পুলিশকে মানবিক পুলিশ তৈরি করার জন্য বিভিন্ন পদক্ষেপ নিয়েছিল। দয়া করে আপনারা
পশ্চিমা হানাদার বাহিনীর মতো হিংস্র জানোয়ারের মতো আচরণ করবেন না। আপনাদের কাছ থেকে সেটা আশা করে না। আপনারা যারা পুলিশ সদস্য, আপনার পরিবারের, আপনার ভাই, বাবা, আত্মীয়, চাচা, স্বজন, শ্বশুরবাড়ির লোক কেউ না কেউ আওয়ামী লীগকে পছন্দ করে। কারণ আওয়ামী লীগ নারী নক্ষত্রের শিকড়ের সঙ্গে সম্পৃক্ত একটি দল। আপনি নির্মমতা দেখাতে যাবেন না। এই সরকার অবৈধ সরকার। এই সরকারের এই অবৈধ ক্ষমতা দখলের বিচার হবে সেদিন খুব দূরে না। শেখ হাসিনার নেতৃত্বে সংবিধান লঙ্ঘন করে অবৈধ কর্মকাণ্ডের দায়ে এদের বিচার হবে। সে বিচারের জন্য আপনাদের সেদিন দায়িত্ব পালন করতে হবে। অনুগ্রহ করে নির্যাতন করবেন না। পুলিশি নির্যাতন নামক শব্দটা যেন আপনাদের গৌরবময় অর্জনকে ধ্বংস করে দিতে না পারে। আর যারাই নির্দেশ দিচ্ছেন, মনে রাখবেন এই দেশে আপনাদেরও থাকতে হবে। দিন কাহারও সমান নাহি যায়। আপনি না থাকলে আপনার পরিবার থাকবে, অন্যরা থাকবে। বউ বাচ্চা পরিবারে কেউ নাই। এই দালাল পার্টি, বিদেশি পার্টি, এরা কিন্তু চলে যাবে। আমরা, আপনারা কিন্তু সবাই দেশে থাকব। কোনো হিংসা নয়, বিদ্বেষ নয়, প্রতিশোধ, প্রতিহিংসা নয়।